আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা বলছি পর্তুগালের লিসবন থেকে। গত এক বছরে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছি ফেসবুকে, বাট আমার কখনো কোনো বিষয় নিয়ে কথা বলতে প্রিপারেশন নিতে হয় নাই। বাট এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি গত 4-5 দিন যাবত প্রিপারেশন নিচ্ছি। আসলে মানে কি বলবো, কথা নাই তা না, বাট অনেক সময় অনেক কথা ভিতরে থাকার পরেও মানুষ চুপ করে থাকে যে কিভাবে বলবো, নিজের ভিতরটাকে কিভাবে মানুষের কাছে প্রকাশ করবো, বলার কোনো ভাষা নাই। এই জন্যই গত 4-5 দিন প্রিপারেশন নিচ্ছি, বাট জানি না এখন কি বলবো। হয়তো গুছাইয়ে বলতেও পারবো না যে কি বলবো। বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন, সেটা হচ্ছে মায়ানমারের যে গণহত্যা সেটা নিয়ে। এখন গত 4-5 দিন যাবৎ ফেসবুকে যা দেখতেছি, ওখানে গণহত্যার যে বীভৎস দৃশ্যগুলো, এগুলো নিয়ে এতটাই অবাক বা এতটাই ব্যথিত, এতটাই হতবাক, মানে কিভাবে যে এটার প্রতি ঘৃণা প্রকাশ করব, এবং মানে আমার আসলে কোনো ভাষা নাই, আমি জানি না আজকে কি বলবো। একটা মানুষকে যে কতভাবে টর্চার করা যায়, কতভাবে যে তাকে হত্যা করা যায়, সেটা বোধহয় আসলে মায়ানমারের যে দৃশ্যগুলো, ওগুলো না দেখলে আমরা নিজেরাও বুঝতাম না যে কিভাবে একটা মানুষকে টর্চার করা যায়, কত আইটেমে একটা মানুষকে টর্চার করে তাদেরকে মারা যায়। এবং তাদের একমাত্র অন্যায় কি? তারা হচ্ছে মুসলিম। একমাত্র দোষ হচ্ছে তারা মুসলিম। এই এই একটা দোষের জন্যই তাদের আজকে এই অবস্থা। বাট একটু আগে বললাম আমি অবাক, আমি হতবাক, আমি ব্যথিত। অবশ্যই আমি ব্যথিত অ্যাজ এ মুসলিম হিসেবে। মুসলিমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মারা হচ্ছে। বাট আমি কেন অবাক? অবাক আমি যতটুকু ওই মায়ানমার বৌদ্ধদের ওপর, তার চাইতেও অনেক বেশি অবাক হচ্ছি আমরা মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, আমরা যে মুসলিম, তাদের অ্যাক্টিভিটিস নিয়ে, তাদের চুপ থাকা, তাদের নীরবতা, তাদের স্তব্ধতা, এগুলো নিয়ে। আজকে মায়ানমারের মুসলিমরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে যে আমরা কেমন মুসলিম। তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সারা বিশ্ববাসীর সামনে পরিচয় করে দিছে যে আমরা হচ্ছি শুধু 2টা ঈদ পালন করার মুসলিম। রমজান মাস আসলে না খেয়ে থাকার, রমজানও বলবো না, রমজান মাস আসলে না খেয়ে থাকার মতো মুসলিম। এবং যার টাকা আছে সে হচ্ছে বছর বছর যে কাবা ঘর তওয়াফ করবে, সে হজ করবে, এই মুসলিম। বাট এর বাইরে আমরা আসলে মুসলিম না। মুসলিম এই শব্দটা অনেক বড়, বাট এর মধ্যে এই বড় শব্দটার যত ধরনের ব্যাখ্যা, আমি সহ, আমি আমার কথাই বলতেছি, আমরা আসলে এর মধ্যেই পড়ি না। মুসলিম জাতিটা এখন মুসলিম মানে কি বলবো আমি জানি না। আমার কি বলা উচিত, আমার কোনো আজকে আমি আমি বলতে পারতেছি না। তো তারপরেও বলি, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, ফ্রান্সে বলেন, ইউরোপ, আমেরিকাতে বিভিন্ন দেশে যে পলিটিক্যাল অ্যাজাইলাম মারে, পলিটিক্যাল শেল্টার, অথচ ওই লোকটার কিন্তু দেশে কোনো সমস্যা নাই, জীবনের হুমকি নাই, কোনো রাজনৈতিক সমস্যা নাই, তারপরেও সত্য মিথ্যার একটা মামলার কাগজ টাগজ নিয়ে ওই দেশে গিয়ে অ্যাপ্লাই করে, এরপরে সে একটা পলিটিক্যাল শেল্টার পায়। একটা বিধর্মী রাষ্ট্রে ওরাও কিন্তু শেল্টার দেয়। এবং আমরা গত এক বছরও দেখলাম লিবিয়া থেকে প্রচুর শরণার্থী, কোন মুসলিম দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে নাই, কোন মুসলিম দেশ তাদেরকে আশ্রয় দেয় নাই। তাদেরকে আশ্রয় দিচ্ছে কারা? ইউরোপের যে দেশগুলো। জার্মানি দিচ্ছে সবচেয়ে বেশি, তারপরে দিচ্ছে অস্ট্রিয়া, এরপরে দিচ্ছে ফিনল্যান্ড, এরপরে দিচ্ছে আপনার সুইডেন, তারপরে সিরিয়ার যে শরণার্থী, তাদেরকে কোনো মুসলিম দেশ আশ্রয় দেয় না। একটা মুসলিম হিসেবে এটা আমার জন্য লজ্জার, এটা আপনার জন্য লজ্জা। তাদেরকে আশ্রয়টা কারা দিছে? বিধর্মীরা দিছে। বাট আমরা কি করতেছি এখন? মুসলিম দেশ হিসেবে তাদের কিন্তু অবশ্যই হক হচ্ছে মুসলিমদের প্রতি। যেমন বার্মার যে মুসলিমরা আছে তাদের অবশ্যই রাইট আমাদের প্রতি, আমরা যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়াই। ভাই, সাহায্যের হাত তো পরে বাড়াবো, আমরা তো মুখে অন্তত প্রতিবাদ করতে পারি। সারা বিশ্বের মুসলিম, মনে হচ্ছে এটা কোনো ঘটনাই না। ফ্রান্সে যখন টেরোরিস্ট অ্যাটাক হয়, তখন বাংলাদেশ সহ, হয়তো আপনি শুনতেছেন, আপনাকেও বলতেছি, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, তারা ফ্রান্সের ফ্ল্যাগ দিয়ে তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে তাদের সমবেদনা জানাইছে। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ভিডিওটা যারা শুনতেছেন, অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে মায়ানমারের পতাকাটা কি রকম। ফ্রান্সের ফ্ল্যাগ দিয়ে আপনারা প্রতিবাদ প্রকাশ করছেন, টেরোরিস্ট হামলার অল্প কয়েকজন মারা গেছে, অবশ্যই আমিও ওটার ঘৃণা পোষণ করি। বাট অর্ধেক বেশি মানুষই জানেন না যে মানে মায়ানমারের পতাকা কি চেঞ্জ করবেন, সেটা তো দূরের ব্যাপার, মুখ দিয়েও বলতেছেন না।
একটা হ্যাঁ, আমাদের হয়তো অনেক কিছু করার নাই, আমরা আমরা হয়তো তাদেরকে কিছু করতে পারতেছি না, বাট একটা মানুষ হিসেবে তো আমাদের রাইট আছে প্রতিবাদ করার। বর্তমানে ফেসবুকের আন্দোলনটা এটা অনেক অর্থ বহন করে, এটার অনেক ফলপ্রসূ, যেটার মানে রেজাল্ট আমরা আগেও দেখছি। বাংলাদেশ ক্রিকেট দলের কোনো প্লেয়ার যদি বাদ যায়, আমরা ফেসবুকে আন্দোলন শুরু করে দেই, এবং বাধ্য হয়ে, আমরা কিছুদিন আগেই দেখছি, বাধ্য হয়ে এক এক খেলোয়াড়কে কিন্তু ক্রিকেট বোর্ড আবার দলে নিতে বাধ্য হয়েছে এই শুধু ফেসবুকের আন্দোলনের জন্য। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এটার জন্য কিন্তু এই ফেসবুক ইউজাররা অনেক আন্দোলন করছেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করে, যে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম চাই, এবং সেটা কিন্তু হয়েছে। এবং সেটা বলবৎ থাকার জন্য ফেসবুক ইউজার যারা আছেন তাদের অবদান অনেক বেশি। বাট দুঃখের বিষয়, এই মায়ানমার নিয়ে আমরা ফেসবুকে কথাই বলতেছি না ভাই। আমি হয়তো এখন বলতেছি, আমি জানি আমার এই কথা বাংলাদেশ সরকারের কান পর্যন্ত যাবে না, কারণ আমি একেবারেই নগণ্য একটা মানুষ, আমার এখনো সেই যোগ্যতা হয় নাই যে আমার কথা বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে। আমার সেই যোগ্যতা এখনো হয় নাই, এটা আমি আশা করি না। বাট আমরা যদি সবাই একসঙ্গে কথা বলি, 5,000 মানুষ, 5 লক্ষ মানুষ যদি একসঙ্গে একটা চিৎকার দেই, হয়তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার আলাদা করতে পারবে না এটা কি রানার কণ্ঠ নাকি এটা অমুকের কণ্ঠ, এটা সুমনের কণ্ঠ না কার কণ্ঠ, বাট সবারটা একসঙ্গে হয়ে কিন্তু একটা সাউন্ড হবে। হয়তো ওই সাউন্ডটা কার কণ্ঠ এটা বুঝবে না, বাট একটা সাউন্ড হবে সবাই একসঙ্গে আওয়াজ করলে, এবং ওই আওয়াজটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কানে যাবে, এবং তখনই একটা রিভলিউশন ঘটার সম্ভাবনা আছে বাংলাদেশে। এই যে পার্বত্য অঞ্চলে যারা থাকেন, বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতির আদিবাসীরা থাকেন, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী, রাখাইন, এবং এই রাখাইন সম্পর্কে আমি যখন ওখানে অনেক ট্রাভেল করছি, ওখানে আমার বেশ কয়েকটা ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, ওখানে ছেলেরা এখন শিক্ষিত, ওদের সঙ্গে কথা হয়েছে। এই যে রাখাইন সম্প্রদায়, এটা হচ্ছে এই বার্মার, মায়ানমারের আদি সম্প্রদায়। ওদের প্রিপারেশন, যে প্রিভিয়াস জেনারেশন ছিল তারা হচ্ছে মায়ানমার থেকে আসা, তারা তো বাংলাদেশে খুব সুন্দরভাবে বসবাস করতেছে, তাহলে মায়ানমারে আজকে কেন এই অবস্থা? এবং পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটিতে প্রচুর জায়গা পড়ে আছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী বরাবর আমার এই আবেদন সমগ্র বাংলাদেশি, সমগ্র মুসলিমদের পক্ষ থেকে, যে বাংলাদেশ মায়ানমারের সীমান্ত খুলে দেওয়া হোক এবং তাদেরকে এনে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি পারে, ইন্ডিয়ার একটা হাতিকে বাঁচানোর জন্য যদি আপনি এত প্রিপারেশন নিতে পারেন, এত কিছু আপনি নিয়োগ দিতে পারেন একটা হাতিকে বাঁচানোর জন্য, অবশ্যই সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সেটা নিয়ে অনেকে ব্যঙ্গ করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। হাতি হোক, সেটা একটা জন্তু, ঠিক আছে, আপনি তাকে বাঁচানোর জন্য অনেকেই করছেন, বাট এই হাতির চাইতে কি মায়ানমারের মুসলিমদের মূল্য কি অনেক কম? তারা তো মানুষ। মুসলিমও না হলে বাদ দিলাম, মুসলিমও বাদ দিলাম, কারণ মুসলিম হচ্ছে পরে একটা মানুষ জন্ম হয়, অনেকে মুসলিম ঘরে জন্ম হয়ে খ্রিস্টান হয়, আর অনেকে খ্রিস্টানের ঘরে জন্ম হয়ে মুসলিম হয়, সেটা তার লাইফে একটা চেঞ্জ হয়। বাট সবার আগে তো সে মানুষ, সবার আগে তো সে মানুষের পৃথিবীতে আসছে, তাই না? এখন একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ সরকারের প্রতি আমার আবেদন, একটা হাতিকে বাঁচানোর জন্য যদি আপনারা এত ধরনের প্রিপারেশন নিতে পারেন, কেন সেই হাতিটা ইন্ডিয়া থেকে আসছে এই জন্য? ইন্ডিয়া থেকে আসছে এই জন্য এই হাতিটার এত দাম, আর এই মানুষগুলো বার্মার মুসলিম, এই জন্য কি তাদের দাম নাই? আপনার বাংলাদেশের সমগ্র মানুষদের পক্ষ থেকে আমি আপনার কাছে অনুরোধ করতেছি যে বাংলাদেশ মায়ানমারের সীমান্ত খুলে দেওয়া হোক এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এবং আজকে কোথায় মানবাধিকার সংস্থা, আজকে কোথায় ওআইসি, আজকে কোথায় বাংলাদেশের যে বড় বড় কথা বলে, তারা কোথায়? তারা কি এগুলো দেখতেছে না? এগুলো দেখে, এগুলো চুপ, কারণ আমরা মুসলিমরা নির্যাতিত হচ্ছি আমাদের জন্যই। বিধর্মীদের দোষ দেওয়ার আগে আমি আমাদেরকে দোষ দিই, কারণ আমরা নিজেরাই চুপ। আমি হয়তো আজকে এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, হয়তো অনেকেই আগের বারের মতো অনেকেই এখানে আসবে, এখানে অনেক লাইকের বন্যা বয়ে যাবে, এইখানে আপনার কমেন্টসের বন্যা বয়ে যাবে, এখানে অনেক শেয়ার হবে, অনেকে কমেন্টস করবেন, রানা ভাই আপনাকে সেলুট, রানা ভাই আপনি দারুণ বলছেন। আরে ভাই, রানা ভাই দারুণ বলছে যে কি লাভ? রানা ভাই দারুণ বলছে, রানা ভাইরে লাল সালাম দিলাম, আগেও দেখছি এরকম অনেকে কমেন্টস করছেন, এজন্য বলবেন রানা ভাই আপনাকে লাল সালাম। ভাই আমারে লাল সালাম দিয়ে কি হবে? আমারে লাল সালাম দিলে কি মায়ানমারের মুসলিমদের কোনো লাভ হবে? অনেকে এসে বলবেন রানা ভাই অনেক সুন্দর বলছেন। ভাই আমি সুন্দর বলছি, আমাকে এপ্রিসিয়েট করে, আমাকে প্রশংসা করে লাভ কি? আমাকে প্রশংসা করে তো কোনো লাভ নেই। আমাকে প্রশংসা করে কি মায়ানমারের মুসলিমদের কোনো লাভ হবে? হবে না। সো এমন কিছু করেন যেখানে
মায়ানমারের মুসলিমদের লাভ হবে, শুধু মায়ানমার না সারা দুনিয়ার মুসলিমদের লাভ হবে। আমরা যখন ইরাকে যখন হামলা হয়েছে, আফগানিস্তানে যখন হামলা হয়েছে, বাংলাদেশে বসে বসে অনেক বড় বড় কথা বলছি, মসজিদে মসজিদে দোয়া হয়েছে, তারপরে মিছিল মিটিং ও অনেক কিছু হয়েছে, যে সাদ্দামের কিছু হলে এই হবে সে হবে, লাদেনের কিছু এই হবে সে হবে। বাট কারণ কি, আমরা জানি যে আমরা তো ওই পর্যন্ত পৌঁছতে পারবো না, আমাদের কিছু করার নেই, আমরা অনেক দূরে, এই জন্য ফটোফটো করছি। বাট এখন যখন প্রতিবেশী রাষ্ট্র যে আমাদের কিছু করার আছে, এখন আমরা চুপ, কারণ কথা বললে যদি আবার করতে হয়, এজন্য আমরা করি না। বাট এখানে ওই বড় বড় আমাকে এপ্রিসিয়েট করে প্রশংসা করে কমেন্টস দিলে কোনো লাভ নাই। এমন কিছু করেন যেন মায়ানমারের মুসলিমদের লাভ হয়, বাংলাদেশ সরকারের জন্য টনক নড়ে, তারা যেন বর্ডারটা খুলে দেয়। এবং বর্ডার খুলে দেওয়া হচ্ছে পরের সাবজেক্ট, সবার আগে হচ্ছে এমন কিছু করতে হবে বার্মার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বার্মার সঙ্গে আপনার বাণিজ্যিক সম্পর্ক সবকিছু ছিন্ন করতে হবে, তাদের দূতাবাস ঘেরাও দিতে হবে। সবার আগে হচ্ছে যে এই হামলা বন্ধ করতে হবে। হামলা যদি বন্ধ নাই হয়, তখন হচ্ছে তাদেরকে বর্ডার খুলে দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা আমার সবার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ। আমি জানি আমি খুব নগণ্য মানুষ, আমার এই কথাটা তার কাছে পৌঁছাবে না, বাট বললাম দায়িত্ববোধ থেকে। অন্তত আপনারা সবাই বলবেন, ভাই আপনি বললে কি হবে না হবে এটা পরের ব্যাপার, বাট ভাই মরার পর অন্তত আল্লাহর কাছে তো বলতে পারবেন যে একটা মুসলিম হিসেবে আমি প্রতিবাদ করছি। না হলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে অন্তত আপনি ধরা খেয়ে যাবেন। অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন। আল্লাহ তো এতটুকু বলবে, তুমি প্রতিবাদ করছো, তোমার কথা হয়তো সরকারের কাছে বরাবর জানাই, বাট তুমি প্রতিবাদ করছো, তোমারটা তো আমার কাছে আসতো। আমি তো আল্লাহ, আমি তো সবার কথা শুনি। তো এই জন্য আপনার কথা কোনো দাম হবে কি হবে না সেটা পরে। ভাই নিজেকেও অন্তত যদি বাঁচানোর জন্য, স্বার্থপরের মতো আপনি নিজেকেও যদি বাঁচাতে চান, কিয়ামতের ময়দানে নিজেকেও যদি সেভ করতে চান আল্লাহর কাছ থেকে, আল্লাহর শাস্তি থেকে, তাহলে অন্তত কথা বলেন। শেয়ার করলে ভিডিওটা তো অনেকেই শুনবে, বাট বড় বড় কমেন্টস করে আমাকে প্রশংসা করে লাভ নাই। যে যে যার জায়গা থেকে আছেন সেখান থেকে চেষ্টা করেন নিজের সামর্থ্য অনুযায়ী মায়ানমার মুসলিমদেরকে সাহায্য করার জন্য। আর কিছু বলার নাই, অনেক কিছু বলতে চাই, আসলে গুছাই আজকে বলতে পারি নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার প্রতি অনুরোধ, যে যার অবস্থান থেকে তার ভূমিকাটা পালন করেন। আমরা মুসলিমরা যদি একসঙ্গে থাকি, আসলে মুসলিমরা হয়ে গেছে একটা কেকের মধ্যে। একটা কেক যেমন আপনি একবারে খেতে পারবেন না, এটা পিস 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 করে খেতে হয়, তাই না? একবার একটা কেক খাওয়া যায় না, একটা বড় একটা কেক। আমরা মুসলিমরা হচ্ছে একটা কেকের মতো। এখন বিধর্মীরা করতেছি কি, আমাদের পিস পিস টুকরা টুকরা করতেছে, টুকরা টুকরা করে খাচ্ছে। বাট আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকবো, ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই করা সম্ভব হবে না মুসলিমদেরকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, সুন্দর আছি। বাট ওরা ভালো নাই। আর ওদের জন্য যে যে যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, যারা প্রবাসী আছেন তারা প্রতিবাদ করেন, ফেসবুকে প্রতিবাদ করেন, এবং প্রবাসীদের যারা দেশে আছেন, যাদের ভাই বোন বা যাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে উদ্বুদ্ধ করেন, তারা যেন দেশ থেকে অন্তত কিছু করতে পারে। তাহলে অন্তত কাল কিয়ামতের ময়দানে নিজেকে রক্ষা করতে পারেন। তা না হলে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহর কাছে ধরা খেয়ে গেলে ওখান থেকে মাফ পাওয়ার, ওখান থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।